নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়াররা রয়েছো, তোমরা জানো এই চ্যানেল থেকে লাগাতার কিন্তু তোমাদের সাজেশান আপলোড হচ্ছে। অলরেডি ডাব্লিউবিএসসিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের খুব ইম্পর্টেন্ট তিনটে সাবজেক্ট, যথাক্রমে অ্যাপ্লাইড ফিজিক্স টু, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মতো সাবজেক্টের সাজেশান আপলোড হয়েছে। আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এলাম ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট 3 সাজেশান ভিডিও। অলরেডি এর পার্ট 1 এবং পার্ট 2 আপলোডেড হয়ে গেছে এবং প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে রয়েছে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে পার্ট 3 ভিডিও। তোমাদের সবাইকে বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যে প্রশ্নগুলো আমি বলছি সেই প্রশ্নগুলোকে একদমই হালকাভাবে নেবে না। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু গুরুত্ব রয়েছে, ঠিক আছে? ইয়ারে আসা প্রশ্ন বা সাজেস্টিভ প্রশ্ন বা ম্যাট্রিক্সে থাকা প্রশ্ন বা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছাড়া আমি কিন্তু সেই প্রশ্নগুলো রাখছি না। তো চলো দেখা যাক 11 নম্বর প্রশ্নটা কি বলছে। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে, দেখো ড্র স্টার অ্যান্ড ডেল্টা কানেকশনস। স্টার এবং ডেল্টা কানেকশনসকে অঙ্কন করতে বলা হচ্ছে। অলসো রাইট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রিলেশনস ফর বোথ টাইপস। ঠিক আছে, দেখো স্টার কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ কি হয়, লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে কি সম্পর্ক থাকে, লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের মধ্যে কি সম্পর্ক থাকে। একইভাবে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক এবং লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের মধ্যে সম্পর্ক কিন্তু তোমাদের দেখাতে হবে, তবে গিয়ে উত্তরটা কমপ্লিট হবে। এই পুরো উত্তরের জন্য কিন্তু তোমাদের 8 মার্কস রয়েছে, একটাই প্রশ্ন। চলে যাব পরের প্রশ্নতে, কোশ্চেন নাম্বার 12তে। কোশ্চেন নাম্বার 12তে দেখো দুটো পার্ট। প্রথম পার্টটা কি বলছে, দেখো ডিফাইন ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ বলতে কি বোঝো সেটাকে ডিফাইন করতে বলা হয়েছে, তার জন্য 3 মার্কস থাকছে। তার সাথেই প্রশ্ন রয়েছে, দেখো ডিফাইন দ্য টার্ম ডোপিং। ডোপিং বলতে কি বোঝো। আমরা জানি যে আমাদের যে অর্ধ পরিবাহী রয়েছে, সেমি কন্ডাক্টর রয়েছে, সেগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর। এই যে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর আছে তার কিন্তু যে ধর্ম সেটা এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টরের থেকে আলাদা। এই ডোপিং করার মাধ্যমে আমরা সেমিকন্ডাক্টরের সেই ধর্মের পরিবর্তন এবং তার অন্যান্য ক্ষমতা বৃদ্ধি করি, সেই প্রসেসটাকে কিন্তু ডোপিং বলা হয়। তোমরা আরও ভালোভাবে পড়বে, যদি তোমাদের মনে হয় যে এই বিষয়ে ক্লাস দরকার আছে বলতে পারো, ঠিক আছে? তো গিভ এক্সাম্পলস অফ ম্যাটেরিয়াল ফর ক্রিয়েশন অফ পি টাইপ অ্যান্ড এন টাইপ ম্যাটেরিয়াল। তোমাদের যে ক্রিয়েট করার জন্য পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের জন্য আমরা কোন ম্যাটেরিয়াল ইউজ করি। যেমন ধরো সিলিকনের ক্ষেত্রে যদি আমরা বোরন ইউজ করি, তার সর্বোচ্চ কক্ষে 3টে ইলেকট্রন আছে, ঠিক আছে? বোরন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে? একইভাবে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা আর্সেনিক ব্যবহার করে থাকি তার মধ্যে, ঠিক আছে? তো এইরকম কিন্তু হয়। এবার এগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আমার পুরো ক্লাস করতে হবে, তবে গিয়ে তোমরা বুঝতে পারবে। এবং আমি তোমাদেরকে বলবো যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোর কিন্তু অবশ্যই নিজেরা উত্তর তৈরি করো বাড়িতে এখন থেকেই। নেক্সট চলে যাব কোশ্চেন নম্বর 13তে। 13 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো ডিফাইন ট্রু অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার। ট্রু পাওয়ার বলতে কি বোঝো, বা অনেকে এটাকে অ্যাক্টিভ পাওয়ার বলে, এবং রিঅ্যাক্টিভ পাওয়ার বলতে কি বোঝো, পুরোটা কিন্তু ডিফাইন উইথ এক্সাম্পলস তোমাকে লিখতে হবে, তার জন্য রয়েছে 4 মার্কস। তার সাথেই দেখো আরেকটা পার্ট রয়েছে, ডিফাইন পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক ওয়েভ ফর্মস উইথ ওয়ান এক্সাম্পলস অফ ইচ। তোমাকে পিরিয়ডিক ওয়েভ ফর্ম এবং নন পিরিয়ডিক ওয়েভ ফর্ম বলতে কি বোঝায় তাদের উদাহরণ সহযোগে তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। এর জন্য থাকছে 4 নাম্বার, অর্থাৎ ট্রু এবং রিঅ্যাক্টিভ পাওয়ার ডেফিনেশনের জন্য 4 মার্কস এবং পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক ওয়েভ ফর্ম ডেফিনেশন উইথ এক্সাম্পলের জন্য 4 মার্কস। টোটাল 4 + 4 8 মার্কসের কিন্তু এই 13 নম্বর প্রশ্নটি।
নেক্সট চলে যাব 14 নম্বর প্রশ্নতে। 14 নম্বর প্রশ্নটা কি বলছে? 14 নম্বর প্রশ্নটা বলছে ড্র দ্য পিন ডায়াগ্রাম। পিন ডায়াগ্রাম অঙ্কন করতে বলা হচ্ছে অফ আইসি ইন্টিগ্রেটেড সার্কিট 741 ওপ্যাম 741 ওপ্যাম অপারেশনাল অ্যাম্প্লিফায়ার অ্যান্ড ডেসক্রাইব দ্য ফাংশন অফ ইচ পিন। প্রত্যেকটা পিনের ফাংশন তোমাকে এখানে দেখাতে হবে এবং একই সাথে পিন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে ইন্টিগ্রেটেড সার্কিট 741 ওপ্যামের। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো আমি বলবো তোমরা কিন্তু খালি প্রিপারেশনের জন্য নেবে। এরকম প্রশ্ন আসে এক্সামিনেশনে, কিন্তু প্রবাবিলিটি অনেক কম। সাধারণত এই সমস্ত প্রশ্ন যে 8 নম্বরের একটাই প্রশ্ন স্টুডেন্টদের মধ্যে করার প্রবাবিলিটি কম থাকে, তারা জানে যে 8 মার্কসের মধ্যে নাম্বার কিন্তু কম দিতে পারে। সেক্ষেত্রে যদি পার্ট বাই পার্ট প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোই বেশি আমি দেখেছি যে স্টুডেন্টরা কিন্তু সেই প্রশ্নগুলোতে বেশি নিজেদের মনোনিবেশ করে এবং উত্তর লেখার চেষ্টা করে। পক্ষান্তরে 8 নম্বরের জন্য একটা প্রশ্ন থাকলে সেটাকে তারা অনেক সময় কিন্তু বাদ দিয়ে দেয়। ওকে, কিন্তু ধরো এমন হলো যে বাকি সমস্ত প্রশ্ন নিউমেরিক্যাল থেকে পড়ে গেল, তখন তোমাকে ওই প্রশ্নটা করতেই হবে। সেই জন্য আমি কিন্তু অবশ্যই সাজেস্টিভ কোশ্চেনে এই প্রশ্নগুলো 8 নম্বরের প্রশ্নও কিন্তু রাখি। নেক্সট দেখো, তারপরে 15 নম্বর প্রশ্ন, এটাও একটাই পার্টের প্রশ্ন রয়েছে, একটাই প্রশ্ন রয়েছে 8 মার্কসের জন্য। কি বলছে দেখো, এক্সপ্লেন উইথ ডায়াগ্রাম দি প্রিন্সিপাল অফ অপারেশন অফ অ্যান এনপিএন ট্রানজিস্টার। একটা এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে ঠিক আছে, এমিটার বেস কালেক্টরের ক্ষেত্রে তোমার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে এনপিএন ট্রানজিস্টারের, তার সাথে তার প্রিন্সিপাল অফ অপারেশান, কীভাবে সেটা এনপিএন ট্রানজিস্টারটি কাজ করে সেই প্রিন্সিপাল অফ অপারেশান কিন্তু তোমাকে বিস্তারিত লিখতে হবে, যেহেতু 8 মার্কস রয়েছে। 8 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে যখন উত্তর তুমি লিখবে সেই উত্তরটাকেও তোমাকে পার্ট বাই পার্ট কিন্তু লিখতে হবে। যেমন ধরো এই লাস্ট প্রশ্নটারই আলোচনা করি, এক্সপ্লেন উইথ ডায়াগ্রাম, তার মানে তোমাকে ডায়াগ্রাম অঙ্কন করার জন্য কিন্তু একটা নাম্বার রয়েছে। ঠিক আছে, প্রিন্সিপাল অফ অপারেশনের জন্য একটা নাম্বার আছে এবং এক্সপ্লেনেশনের জন্য একটা নাম্বার আছে। তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে এখানেই আমরা দেখে নিতে পারি যে 2 + 2 + 4 এরকম কিন্তু প্রশ্নটা ভাঙলে কিন্তু সেরকম দাঁড়াচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে প্রশ্নগুলো কিন্তু একটাই 8 নম্বরের প্রশ্ন নয়, তার ভিতরে কিন্তু পার্ট রয়েছে, এখানেও পার্ট রয়েছে। একইভাবে 14 নম্বর প্রশ্নটাও কি বলছিলাম, ড্র দ্য পিন ডায়াগ্রাম। প্রথমে ড্র বা অঙ্কন করার জন্য পিনগুলোকে তোমার লেবেলিং করা এবং অঙ্কন করার জন্য একটা 4 মার্কস রয়েছে, এবং তার সাথে প্রত্যেকটা পিনের ফাংশন ডেসক্রাইব করার জন্য কিন্তু একটা 4 মার্কস রয়েছে, মানে 4 + 4। এটাও কিন্তু দেখতে পাচ্ছ যে দুটো পার্টে কিন্তু ডিভাইড হয়ে গেল। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে এই প্রশ্নগুলো কিন্তু ভেঙে ভেঙে সেগুলোতে পয়েন্ট ওয়াইজ নাম্বার কিন্তু দেওয়া হয়। এমন নয় যে 8 মার্কসের প্রশ্নতে তোমার শুধুমাত্র এক্সপ্লেনেশনের জন্যই 8 মার্কস দিয়ে দেবে, এমন নয়। ড্রয়িংটাও কিন্তু সেক্ষেত্রে মেন এবং ইম্পর্টেন্ট। তো এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু প্রশ্নগুলোর উত্তর এখন থেকে তৈরি করো, প্রশ্নগুলোর উত্তর সাজানোর চেষ্টা করো, কারণ হাতে তোমাদেরও কিন্তু একদমই সময় নেই। জুন মাসের শুরুতেই হতে চলেছে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। ধন্যবাদ সকলকে।